বিশ্বজুড়ে এখন ভয়াবহ রূপ নিয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। কোভিড-19-এ কমছেই না মৃতের সংখ্যা। বাংলাদেশও এর ভয়াল থাবা থেকে বাদ যায়নি। সংক্রমণের চতুর্থ ধাপে চলছে কমিউনিটি ট্রান্সমিশন। করোনার সব খবর, আপডেট এবং পরামর্শ নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন করোনা আপডেট, প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। আপনাদের সাথে আছি আমি, রাহাত মিনহাজ। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। গত শনিবার 1000-এর কম শনাক্ত হলেও সপ্তাহের ব্যবধানে আজ রেকর্ড শনাক্ত হয়েছেন 1873 জন। এ নিয়ে এখন করোনা রোগীর সংখ্যা 32,078 জন। গত এক সপ্তাহে আক্রান্ত হয়েছেন 12,013 জন মানুষ। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার নাসিমা সুলতানা। 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 20 জন, যাদের মধ্যে 16 জন পুরুষ আর 4 জন নারী। সব মিলিয়ে প্রাণ গেছে 452 জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন অনেকেই। নতুন 296 জন সহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন 6,486 জন। ব্রিফিংয়ে জানানো হয়, করোনা ভাইরাসে আক্রান্তদের মৃত্যুর হার 1.41 আর সুস্থতার হার 20.22%। যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 1873 জনকে এবং এ পর্যন্ত 32,078 জন শনাক্ত হয়েছে। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 20 জন এবং এ পর্যন্ত 452 জন। বিশ্বজুড়ে করোনায় প্রাণহানি 3,42,000 ছাড়িয়েছে। মোট আক্রান্তের সংখ্যা 53,69,000-এর বেশি। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে প্রাণ গেছে আরও 4 শতাধিক মানুষের। এ নিয়ে দেশটিতে প্রাণহানি 98,000 ছাড়ালো। করোনা ভাইরাসের নতুন হটস্পট ব্রাজিলে গত 24 ঘন্টায় প্রাণ গেছে 630 জনের। দেশটিতে আক্রান্ত 3,35,000-এর বেশি মানুষ। অন্যদিকে রাশিয়ায় মৃতের সংখ্যা 9,000 ছাড়িয়েছে। তবে স্পেন, ইতালি, যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন দেশে কমেছে আক্রান্ত ও মৃত্যুর হার। কোভিড-19 নিয়ন্ত্রণে কড়াকড়ির মধ্যে বিশ্বব্যাপী ঝুঁকিতে পড়ছে শিশুদের টিকাদান কর্মসূচি। ইউনিসেফ বলছে, এর ফলে অনিশ্চয়তার মুখে 8 কোটি নবজাতকের জীবন। পরিস্থিতির ভয়াবহতায় অন্যান্য রোগের ব্যাপক বিস্তারের শঙ্কাও করছে জাতিসংঘ। এদিকে চীন, যুক্তরাষ্ট্র আর ইউরোপের পর দক্ষিণ আমেরিকাকে মহামারীর নতুন কেন্দ্রস্থল বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বের ষষ্ঠ দেশ হিসেবে করোনা ভাইরাসের মৃতের সংখ্যা 21,000 ছাড়িয়েছে ব্রাজিলে। আক্রান্তের সংখ্যার দিক থেকে এখন যুক্তরাষ্ট্রের পরেই অবস্থান দেশটির। গেল 3 দিনে গড় সংক্রমণ ছিল 20,000-এর মতো। এখনো আরো অনেক মৃত্যু দেখা বাকি আমাদের। রোগীর ভিড় সামলাতে এ সপ্তাহেই এই এলাকায় একটি অস্থায়ী হাসপাতাল চালু হয়েছে। এর মধ্যেই রোগীর সংখ্যা ধারণ ক্ষমতা ছাড়ানোর পথে। প্রতিবেশী পেরুতে 6 মার্চ প্রথম সংক্রমণ শনাক্তের পর 2.5 মাসে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে। লকডাউন সত্ত্বেও চিলি, বলিভিয়া, ইকুয়েডরেও পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হুঁশিয়ারি, ঘনবসতিপূর্ণ লাতিন আমেরিকা এখন মহামারীর নতুন কেন্দ্র। দক্ষিণ আমেরিকার অনেক দেশে করোনা আক্রান্তের সংখ্যা দ্রুত গতিতে বাড়ছে। অঞ্চলটি এরই মধ্যে মহামারীর নতুন কেন্দ্রে পরিণত হয়েছে। এর ওপর সবচেয়ে বিপর্যস্ত ব্রাজিল সরকার চিকিৎসার জন্য হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহারের অনুমতি দিয়েছে, যে ওষুধটিকে কোনো গবেষণায় সমর্থন করছে না। এদিকে করোনা মহামারীর লড়াইয়ে ব্যস্ততায় বিশ্বজুড়ে ব্যাহত হচ্ছে নিয়মিত টিকাদান কর্মসূচি। ফলে ডিপথেরিয়া, হাম, পোলিওর মতো প্রতিষেধকে নির্মূলযোগ্য রোগগুলোর ফিরে আসা নিয়ে শঙ্কিত জাতিসংঘ। মহামারীর কারণে সারা পৃথিবীর স্বাস্থ্যসেবা দুর্বল হয়ে পড়েছে। নিয়মিত টিকাদান কর্মসূচিতে বাধা পড়ায় ঝুঁকিতে পড়েছে 68টি দেশের 1 বছর বয়সী 8 কোটির বেশি শিশু। এক রোগ মোকাবেলা করতে গিয়ে দীর্ঘমেয়াদে প্রতিরোধযোগ্য রোগ ডেকে আনছি আমরা। এদিকে মহামারীর 5 মাসে শুক্রবার প্রথম নতুন একটিও সংক্রমণ শনাক্ত হয়নি ভাইরাসের উৎসস্থল চীনে। নুজহাত কামাল, যমুনা নিউজ। করোনার চিকিৎসায় মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাবিত ম্যালেরিয়ার ওষুধ ব্যবহারে কোনো লাভ তো হচ্ছেই না, উল্টো বাড়ছে মৃত্যু ঝুঁকি। কোভিড-19-এর ওষুধ নিয়ে এ যাবৎকালের অন্যতম বড় গবেষণায় উঠে এসেছে এই তথ্য। হার্ভার্ডের গবেষণায় বলা হয়েছে, হাইড্রক্সিক্লোরোকুইনের কার্যকারিতার পক্ষে বিন্দুমাত্র কোনো প্রমাণ পাওয়া যায়নি। করোনা রোগীদের জন্য এই ওষুধ ব্যবহার বন্ধের পরামর্শ দিয়েছেন গবেষকরা।
Right now, yeah. শুরু থেকেই করোনার চিকিৎসায় ম্যালেরিয়ার ওষুধকে গেম চেঞ্জার দাবি করেছে একটি মহল যার নেতৃত্বে ডোনাল্ড ট্রাম্প। এমনকি তিনি নিজেও খাচ্ছেন হাইড্রোক্সিক্লোরোকুইন। এমন মাতামাতিতে বিশ্বজুড়েই বেড়েছে হাইড্রোক্সিক্লোরোকুইনের চাহিদা। কিন্তু হার্ভার্ডের গবেষণা বলছে পুরো বিষয়টি অর্থহীন। ম্যালেরিয়ার ওষুধ ব্যবহারে কোনো লাভই হয়নি করোনা রোগীদের। উল্টো যাদের ওপর এসব ওষুধ দেয়া হয়েছে তাদেরই মৃত্যু ঝুঁকি বেশি। Our principal finding was আমাদের খুব সাধারণ প্রশ্ন ছিল, হাসপাতালে ভর্তি করোনা রোগীরা লাভবান হচ্ছে কিনা। খুব সুনির্দিষ্টভাবে নেতিবাচক উত্তর পেয়েছি। ওষুধের কার্যকারিতার পক্ষে এক বিন্দু প্রমাণও মেলেনি। এরপর দ্বিতীয় প্রশ্নে যাই, লাভ তো হচ্ছে না, কোনো ক্ষতি হচ্ছে কি? অনেকটা অপ্রত্যাশিতভাবে উত্তর পেয়েছি, হ্যাঁ। we asked a secondary question. 671 হাসপাতালে ভর্তি 96,000 করোনা রোগীর তথ্য নিয়ে এ গবেষণা প্রতিবেদন শুক্রবার প্রকাশিত হয়েছে শীর্ষ মেডিকেল সাময়িকী ল্যান্সেটে, যাতে দেখা যায় যাদের হাইড্রোক্সিক্লোরোকুইন দেয়া হয়নি তুলনামূলক ভালো আছেন তারাই। সুনির্দিষ্ট কোনো ওষুধ না থাকায় করোনা চিকিৎসায় পরীক্ষামূলকভাবে বেশ কয়েকটি প্রতিষেধকের অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। ক্ষতিকর প্রভাব থাকায় হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহার বন্ধের পরামর্শ দিয়েছেন গবেষকরা। These are largely older patients. চিকিৎসকরা করোনা রোগীদের হাইড্রোক্সিক্লোরোকুইন বা ক্লোরোকুইনের যে কোনো একটি দিচ্ছিলেন। এটি প্রয়োগ করা হচ্ছিল অ্যান্টিবায়োটিকের সাথে। আমাদের তথ্য বলছে যারা বেঁচে গেছেন তাদের 1/3 হৃদযন্ত্রেই নতুন জটিলতা দেখা দিয়েছে। Have been made in the COVID crisis. এ গবেষণার পর হাইড্রোক্সিক্লোরোকুইন নিয়ে সতর্কবার্তা দিয়েছে খোদ হোয়াইট হাউসও। এত বিপুল সংখ্যক মানুষের ওপর গবেষণাটি হওয়ায় নিঃসন্দেহে এর বিশ্বাসযোগ্যতা অনেক বেশি। চিকিৎসকরা তো আগেই বলেছেন, হৃদরোগে ভোগা আর স্থূলকায় করোনা রোগীদের উপর এসব ওষুধের প্রতিক্রিয়া মারাত্মক। হাইড্রোক্সিক্লোরোকুইন সমর্থকদের দাবি, হাসপাতালে ভর্তির পর কার্যকারিতা কম হওয়াই স্বাভাবিক, কারণ কেবল করোনা সংক্রমণের প্রাথমিক পর্যায়েই কাজ করে এটি। নুজহাত কামাল, যমুনা নিউজ। দর্শক, করোনা পরিস্থিতি সম্পর্কে জানাতে এবার আমাদের সাথে যোগ দিচ্ছেন ঢাকা শিশু হাসপাতালের রোগতত্ত্ববিদ জনাব কিঙ্কর ঘোষ। জনাব ঘোষ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। শুরুতেই আপনার কাছে জানতে চাই, করোনা প্রতিরোধে মাস্ক, গ্লাভসের ব্যবহার বাংলাদেশে চলছে, কিন্তু আসলে এই ধরনের পদক্ষেপ খুব একটা কাজে আসছে না, অর্থাৎ সংক্রমণ বাড়ছেই। আর আরেকটি বিষয় আপনার মন্তব্য জানতে চাই, সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি উপসর্গ নেই, কিন্তু তারপরও কেউ টেস্ট করার পরে পজিটিভ আসছে তাদের রিপোর্ট। এই ঘটনাটিও আসলে কেন ঘটছে? ধন্যবাদ আপনাকে। আমরা প্রথমেই যদি বলি যে আপনি যেটা বললেন যে মাস্ক ব্যবহার করার পরেও সংক্রমণের হার কেন বেড়ে চলছে, দেখেন কখনোই কিন্তু আমরা বলি নাই বা বহির্বিশ্বে বলেন আমাদের দেশে বলেন কোথাও বলা হয় নাই যে মাস্ক এবং গ্লাভস পরলেই আপনি করোনা মুক্ত থাকবেন। এটা আপনাকে কিছুটা বা আমাকে কিছুটা সুরক্ষা দিতে সমর্থ হবে, কিন্তু একবারে মুক্ত রাখতে পারবে না। আমার যেটা উদ্দেশ্য, যেটা পয়েন্ট, যে আমরা যারা মাস্ক ব্যবহার করছি, ফেসিয়াল মাস্ক, এখানে দুইটা বিষয় আপনাকে একটু নজর দেন। আমরা যদি দেখি যে মাস্ক পরার কিন্তু একটা নিয়ম আছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি গাইডলাইন আছে যে কিভাবে মাস্ক পরতে হবে এবং খুলতে হবে। আমাদের বেশিরভাগ জনগোষ্ঠী তারা কি আদৌ ঠিকঠাকভাবে মাস্কটা ব্যবহার করছেন কিনা, প্রথমত। দ্বিতীয়ত, কি ধরনের মাস্ক তারা ব্যবহার করছেন। আমরা দেখছি একটা মাস্ক, সার্জিক্যাল মাস্ক, তারা কয়েকদিন ধরে ধুয়ে ধুয়ে এটা ব্যবহার করতেছেন, যখন তার কার্যকারিতা হারিয়ে যাচ্ছে। দ্বিতীয়ত, মাস্কটা খোলার সময় আমরা বারবার বলতাম যে মাস্কে হাত দিবেন না এবং আগে হাতটা ধুয়ে নেবেন মাস্ক পরার সময়, এবং হাতটা ধুয়ে তারপরে মাস্ক পরবেন, এবং মাস্ক খোলার সময় অবশ্যই মাস্কে হাত দিবেন না, কানের কাছে যে সুতাটা থাকে সেটাই হাত দিয়ে মাস্কটি খুলবেন। এই প্র্যাকটিস আমরা কতজনে করতেছি, এটা একটা দেখার বিষয়। দ্বিতীয়ত, আমরা যেটা বলছি যে শুধু মাস্ক আর গ্লাভস পরেই যে আমরা সংক্রমণ মুক্ত থাকতে পারবো, বিষয়টি তেমন না। আমরা বিভিন্নভাবে দেখি যে অনেক মানুষ রাস্তায় পিপিই পরে ঘুরছেন, এটা একটা ভয়ঙ্কর ব্যাপার। পিপিই পরার কিন্তু একটা গাইডলাইন আছে, স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটা গাইডলাইন দেওয়া হয়েছে যে কারা পিপিই পরবেন, যারা রোগীর সংস্পর্শে যাবেন। কিন্তু বিভিন্ন পেশাজীবীর মানুষ পিপিই পড়তে যেয়ে তাদের বিপদকে, আমার মনে হয় যে তারা আরো বিপদ ডেকে আনছেন। অর্থাৎ পিপিইর একটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ডোনিং ডোপিং, আমরা যেটা বলি কিভাবে পরিধান করতে হবে এবং কিভাবে এটা খুলতে হবে, যেটা খুবই জরুরি। কারণ ম্যাক্সিমাম মানুষ পিপিই খোলার সময় কিন্তু সংক্রমিত হয়। তো বিভিন্ন পেশাজীবী যারা চিকিৎসক বা চিকিৎসা কর্মী ব্যতীত অন্যান্যরা যারা ব্যবহার করছেন,
তারা যারা ঠিকমতো এই পিপিইটা ডিসকার্ড না করতেছেন তারা কিন্তু সংক্রমণের ঝুঁকির মধ্যে আরো পড়তেছেন। দ্বিতীয়ত আপনি যে প্রশ্নটি বললেন যে উপসর্গবিহীন যাদের কোনো সিমটম নাই, এই গ্রুপটা অনেক ডেঞ্জারাস একটা গ্রুপ। অর্থাৎ তারা নিজেরাও জানেন না যে তিনি কোভিড-19 আক্রান্ত, তিনি পরিবেশে ঘুরে বেড়াচ্ছেন এবং রোগ বিস্তার করছেন, রোগ ছড়িয়ে বেড়াচ্ছেন, কন্টামিনেশন করে যাচ্ছেন। এই গ্রুপটাকে ডিটেক্ট করাটাও ডিফিকাল্ট, কারণ তাদের কোনো সাইন সিমটম থাকে না, তারা আমাদের স্ক্রিনিং এর ভিতরে বা সার্ভিলেন্সের মধ্যেও কিন্তু অনেক সময় আসেন না। এই গ্রুপটা নিয়ে কিন্তু ভয়ের একটি কারণ। এই কারণটা কিন্তু আমরা কিন্তু পুরো বাংলাদেশের মানুষকে পরীক্ষা করতে পারবো না, এটা সম্ভব না। সেক্ষেত্রে আমরা কি বলছি, আমরা বারবার কিন্তু সে একই কথা উঠে আসছে যে আপনারা ঘরে থাকেন। অর্থাৎ যে ব্যক্তিটি উপসর্গবিহীন করোনার ক্যারিয়ার, তিনি যদি ঘরে থাকেন তাহলে কিন্তু তিনি অন্য মানুষকে সংক্রমিত করতে সুযোগটা কমে যাচ্ছে বা চান্সটি কমে যাচ্ছে। জনাব ঘোষ, আপনার কাছে আরেকটি বিষয় একটু জানতে চাই। আপনি শিশুদের নিয়ে কাজ করেন, শিশুদের চিকিৎসায় আপনি নিজেকে নিয়োজিত রেখেছেন। আসলে এই করোনা পরিস্থিতিতে শিশুদের সুরক্ষার জন্য আমরা কি করতে পারি? আর একটি ছোট্ট বিষয় যেটা এখন বৈশ্বিক পরিসরে আলোচিত হচ্ছে, যে শিশুদের টিকাদান কর্মসূচি। আসলে এই কর্মসূচিটা ব্যাহত হচ্ছে সারা বিশ্বব্যাপী, সেটা নিয়ে বিশ্বব্যাপী আলোচনা চলছে যে আমরা আসলে টিকাদার প্রেক্ষাপটে কি কি ধরনের পদক্ষেপ নিতে পারি। ধন্যবাদ। আপনার নিউজের শুরুতে আমি দেখছিলাম বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে 68টি দেশের প্রায় 8 কোটি বাচ্চা, 1 বছরের নিচের বাচ্চা, তারা এই টিকাদান কর্মসূচির আওতায় বা টিকা বিঘ্নিত হচ্ছে। আপনি একটু দেখেন যে এই বাচ্চাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য এই কিছু রোগ যেগুলো আছে, আমরা বলি যে নিউমোনিয়া, হাম, রুবেলা বা এই ধরনের যে মামস, এই ধরনের রোগগুলোর জন্য কিন্তু ডিপথেরিয়া, টিকাদান কর্মসূচি কিন্তু খুবই জরুরি। তা না হলে কি হবে, এই বাচ্চাগুলা কিন্তু ভবিষ্যতে বা কিছুদিন পরে একটা বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়বে এবং এন্টায়ার আমার চাইল্ড পপুলেশন যেটা, তারা কিন্তু একটা ঝুঁকির ভিতরে পড়বে। এটা খুব অ্যালার্মিং একটি বিষয়। আমাদের জন্য চ্যালেঞ্জ হচ্ছে এই কোভিড-19 ভিতরে কিভাবে আমরা এই ইমিউনাইজেশন প্রোগ্রামকে, যে আমাদের ইপিআই প্রোগ্রামকে, আমাদের দেশের ইপিআই প্রোগ্রামকে চালিয়ে যেতে পারবো, এটা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ এবং এটা আমাদেরকে করতে হবে। দ্বিতীয়ত আপনি যেটা বলছেন যে এই করোনা বা কোভিড-19 এই রোগের ক্ষেত্রে আমরা বাচ্চাদের জন্য কি ধরনের সতর্কতা নিব। আমরা বর্তমানে কিন্তু কিছু রোগী পাচ্ছি, প্রায় 2.5% প্লাস, যারা হচ্ছে 10 বছরের নিচের বাচ্চা, এবং আমরা কিছু এমনও বাচ্চা পেয়েছি যেগুলো 1 দিনের বা 2 দিনের বাচ্চা, যেটা খুব খুব রেয়ার, কিন্তু আমরা কিন্তু পাচ্ছি 1 দিনের 2 দিনের বাচ্চা, 25 1 মাসের নিচের বাচ্চা, এরকম অনেক আক্রান্ত হচ্ছে। সেক্ষেত্রে আমরা যেটা বলবো, যে সমস্ত বাচ্চা ঘরে থাকে তাদেরকে আমরা, বা তাদের গার্জিয়ান বা পিতামাতার ক্ষেত্রে আমরা যেটা বলবো, আপনি বাইরে থেকে এসে হাত মুখ ভালো করে সাবান পানি দিয়ে না ধুয়ে বাচ্চার কাছে যাবেন না। সব থেকে বড় বিষয়, যে সমস্ত বাচ্চা ব্রেস্ট ফিড করে, অর্থাৎ মাতৃদুগ্ধ পান করেন, তাদের ক্ষেত্রে আমরা বারবার বলছি, মা যদি বাইরে যান, বাইরে থেকে এসে অবশ্যই যদি জরুরি প্রয়োজনে বাইরে যান, আমরা এমনি বাইরে যেতে নিরুৎসাহিত করছি, যদি জরুরি প্রয়োজনে বাইরে যান, সেক্ষেত্রে হাত মুখ ভালো করে সাবান পানি দিয়ে ধুয়ে তারপরে মাস্ক পরে বাচ্চাকে ব্রেস্ট ফিড করাবেন। এবং কোনোভাবে যে বাচ্চাকে যেন মানে দুগ্ধদান করা থেকে বিরত থাকলে যাবে না, কারণ এতে বাচ্চার অপুষ্টিতে ভুগবে। যে সমস্ত বাচ্চা মাতৃদুগ্ধ পান করেন তারা অপুষ্টিতে ভুগবেন, তারা এর থেকে আরো খারাপভাবে অন্য রোগে আক্রান্ত হবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যে সমস্ত বাচ্চা কোভিড-19 আক্রান্ত হচ্ছেন, আমাদের এখন একটা চিন্তার বিষয় যে কোভিড-19 আক্রান্ত হলে ওই বাচ্চা যে উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে, অর্থাৎ কোনো বাচ্চার হার্টের সমস্যা আছে, কোনো বাচ্চার সার্জিক্যাল কোনো সমস্যা আছে, ওই বাচ্চাটা হয়তো কোভিড-19 সে মারা যাবে না, কিন্তু তার সার্জিক্যাল ট্রিটমেন্ট বা পোস্ট অপারেটিভ কেয়ার বা পিরি অপারেটিভ কেয়ার বা আদার্স যে রোগে হাসপাতালে ভর্তি হয়েছে বা যে রোগে ভুগছে, ওই রোগের চিকিৎসাটা যদি চালাই দিতে না পারা যায়, তাহলে কিন্তু বাচ্চাটা প্রাণহানির একটা সংখ্যায় থেকে যায়। এই বিষয়টা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই, যারা আসলে এই করোনা যুদ্ধে যারা ফ্রন্ট লাইনার্স, বিশেষত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী যারা আছেন, বাংলাদেশ সহ সারা বিশ্বেই তাদের আক্রান্ত হওয়ার একটা বড় হার বা বড় পরিসংখ্যান আমরা পাচ্ছি। বাংলাদেশে নিশ্চয়ই এই পরিসংখ্যানটি খুব বেশি কম নয়, অনেক তারা আক্রান্ত হয়েছেন, 2-1 প্রাণও হারিয়েছেন। আসলে আমাদের দেশে আমরা আর কি করতে পারি চিকিৎসক অথবা আপনাদের সুরক্ষা নিশ্চিত করার জন্য?
দেখেন, আমি শুরুতে বলি, আমাদের কোভিড-19 যে হসপিটাল, ডেডিকেটেড হসপিটালগুলো আছে, এই হাসপাতালে যে স্বাস্থ্যকর্মীরা যেভাবে আক্রান্ত হচ্ছেন, খুব কম আক্রান্ত হচ্ছেন। বেশিরভাগ আক্রান্ত হচ্ছেন যারা নন কোভিড হসপিটালে কাজ করতেছেন তারা। এক্ষেত্রে আমাদের সবথেকে বেশি জোর দিতে হবে পিপিই ঠিকঠাক মতো পরিধান করা এবং ঠিকঠাক খোলা, অর্থাৎ ডোনিং বা ডোফিং। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের অনেক স্বাস্থ্যকর্মী জানেন না যে সঠিক নিয়মে কিভাবে পিপিই করতে হবে বা কিভাবে পিপিই খুলতে হবে, নাম্বার 1। নাম্বার 2, আপনি পিপিই পরলেন 12 ঘন্টা, বা আমার একটা ডক্টরের বা স্বাস্থ্যকর্মীর একটা ডিউটি থাকে 8 ঘন্টা বা 12 ঘন্টা। তো সে 7 ঘন্টা পিপিইটা মেনটেন করলো, 1 ঘন্টা সে কোনোভাবে এটা মেনটেন করতে পারলো না। আপনার সংক্রমণ হওয়ার জন্য কিন্তু কয়েক মিনিটই যথেষ্ট। সো এটা আপনাকে খেয়াল রাখতে হবে, এন্টায়ার পুরো সময়টাই আপনাকে পিপিইটা ঠিকমতো মেনটেন করতে হবে। দ্বিতীয়ত, আমাদের চিকিৎসা বা স্বাস্থ্যকর্মী ছাড়াও কিছু পেশাজীবী মানুষ পিপিই ব্যবহার করছেন, আমরা দেখতে পাচ্ছি। আমি একটু উদাহরণস্বরূপ দেই, আমাদের পুলিশ বাহিনীর অনেক সদস্য তারা অক্লান্ত পরিশ্রম করছেন, তারা কিন্তু অনেকে আক্রান্ত হয়েছেন। তার একটা কারণ হইতে পারে যে পুলিশ সদস্যরা ব্যারাকে অবস্থান করেন, যেখানে সেপারেটলি থাকার ব্যবস্থা নাই। দ্বিতীয়ত, আমরা নিয়মিত দেখছি যে তারা পিপিই পরিধান করছেন। তো তাদের পিপিইটা ঠিক মতো তারা ডিসকার্ড করছেন কিনা এটা দেখতে হবে। আর যদি না করে থাকেন, তাহলে তাদেরকে নির্দেশনা দিতে হবে বা প্রশিক্ষণ দেওয়া যেতে পারে যে কোন জায়গায় এটা পিপিইটা বায়োহ্যাজার্ড ব্যাগের মাধ্যমে এটা ডিসকার্ড করতে হবে। অসংখ্য ধন্যবাদ জনাব কিঙ্কর খোসা, অত্যন্ত গুরুত্বপূর্ণ সব মতামতের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনার সময় দেওয়ার জন্য। আর এরই সাথেই সময় হলো একটা বিরতির। করোনা আপডেটে প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন ফিরছে একটু পরেই, আমাদের সাথে থাকুন। স্বাগত আরেকবার, আপনারা দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। ব্যক্তিগত গাড়িতে বাড়ি ফেরার অনুমতির সুযোগ নিয়ে গ্রামে ছুটছেন নগরবাসী। পুলিশের তল্লাশি শিথিলতা আর ভাড়া গাড়িকে ব্যক্তিগত গাড়ি বানিয়ে ঈদ উদযাপনে ছুটছেন রাজধানীর অনেক বাসিন্দা। তবে চিরচেনা ঈদ যাত্রীর ভিড় নেই গাবতলী, আবদুল্লাপুর কিংবা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। মানুষ ও গাড়ির ভিড়ে চাপ দেখা গেছে ফেরিঘাটে। করোনা সংক্রমণের ভয়কে তুচ্ছ করে প্রিয়জনের টানে ছুটছেন এই মানুষগুলো। যাদের ব্যক্তিগত গাড়ি আছে, পথিমধ্যে তাদের ঝক্কি ঝামেলা নেই, কিন্তু নিম্ন আয়ের মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে মোটরসাইকেল কিংবা ভাড়া গাড়িতে সওয়ার হতে হয়েছে। সামাজিক দূরত্বের বালাই নেই, পথে অজুহাতেরও অন্ত নেই। হুন্ডার পিছনে 2 জন করে নিব। কত করে? 900। আমরা গার্মেন্টসে কাজ করি তো, ছুটি পাই না, তো এই সময় ছুটি পাইছি একটু, এই জন্য দেশে যাওয়া। রোজ যতই হোক তা তো একটু বাচ্চারা খুশি, এই জন্য যাইতেছি, কষ্ট করে হলেও যাইতেছি। বগুড়ার দিকে যাবো, যদি একটা পাই তা মনে করেন তেল খরচের টাকা হলো। আপনজনদের সাথে ঈদ কাটানোর আনন্দটা উপভোগ করার জন্য যাচ্ছি। সকাল থেকেই গাবতলী, যাত্রাবাড়ি, আবদুল্লাপুর সহ রাজধানী থেকে বের হওয়ার পথগুলোতে ছিল গাড়ির চাপ। যাত্রীর চেয়ে গাড়ি কম থাকায় অনেকে বিপাকে পড়েছেন। পায়ে হেঁটেও গন্তব্যে রওনা দিয়েছেন অনেকে। রেন্টে কার কিংবা হঠাৎ পাওয়া ভাড়ায় চালিত বনে যাওয়া প্রাইভেট কারগুলো ইচ্ছামতো ভাড়া হাঁকছেন। পুলিশ সদস্যরা তৎপর থাকলেও কঠোর ছিলেন না। নিজের বাপ মা যদি দেখতে না পাই, তাহলে তো নিজে বাইসা কি হবে, আর বাপ মারও তো দেখা লাগবে। শুনছি যে ব্যারিকেড নাকি খুলে দিছে, তার জন্য আসতে, আনাইলে আসতাম। উবারে গাড়ি চালাই, উবার তো আমাদের দেখে না। অন্যান্য এরিয়ায় যে পরিমাণ গাড়ি যায় তার সিকিভাগও এখন নেই বললে চলে, খুবই কম। ব্যক্তিগত গাড়ি কিন্তু কেউ যেতে পারছে না, গণপরিবহন বন্ধ। এদিকে আজও দেশের 2 প্রধান ঘাটে বেড়েছে গাড়ির চাপ। সকাল থেকে শিমুলিয়া, কাঁঠালবাড়ি ও পাটুরিয়া, দৌলতদিয়া ঘাটে দেখা যায় গাড়ির দীর্ঘ সারি। আছে পণ্যবাহী ট্রাকও। চলতে দেওয়া হচ্ছে না গণপরিবহন। যারা ভেঙে ভেঙে যাচ্ছেন ফেরিঘাটে যাওয়ার পথে পুলিশি বাধার মুখে পড়ছেন তারা। আমরা যদি 5 জন যদি আমরা এমন থেকে নিয়ে যাই, আমাদের রাস্তায় খরচ আছে 3000 টাকা, তাই 2000 টাকা এত দূর জার্নি করে আমাদের পোষাবে? নবীনগর থেকে আসলাম পাটুরিয়া ঘাট পর্যন্ত, আইসে 350-400 টাকা করে ভাড়া। পুলিশে তো চেকপোস্ট আছে, বাধা দিচ্ছে। নিরাপদে বাড়ি ফেরার নিশ্চয়তা নেই। তবে এই মানুষগুলো নিজেরাই ঝুঁকিতে পড়ছেন, অজান্তেই ঝুঁকিতে ফেলছেন স্বজন কিংবা প্রতিবেশীদের। নাজমুল হোসেন, যমুনা নিউজ, ঢাকা। এদিকে দুর্যোগে উৎসবমুখর ঢাকার ঈদের বাজার। ভাইরাসে ধরুক আর মৃত্যু আসুক,
ঈদের শপিং যেন করতেই হবে। বড় বড় ব্র্যান্ড শপ থেকে ফুটপাতের দোকান, স্বাস্থ্যবিধি না মেনেই চলছে কেনাকাটা। করোনা সংক্রমণের ঝুঁকি জেনেও কেন এর তোড়জোড়? অজুহাতেরও অভাব নেই মানুষের। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে প্রতিবেদন তৈরি করেছেন সহকর্মী মনিরুল ইসলাম। সামান্য একটা মাস্কে কি করোনা মানে একটা মহামারী এটা কি আটকাতে পারবে? নিজের সেফটিটা হচ্ছে এরকম যে আমি হয়তো কারো থেকে দূরত্বটা বজায় রাখি বা বাসায় আমি নিরাপদে থাকি, বেশি বের না হই। রোজা রেখে মাস্ক পরা আমার কাছে খুবই টাফ। ঈদের কেনাকাটায় মশগুল ঢাকার এই তরুণী। দেখে বোঝার উপায় নেই পৃথিবী জুড়ে চলছে মহাদুর্যোগ। নিজের সুরক্ষার কথা ভুলে গেছেন, উল্টো দিচ্ছেন মন গড়া নানা যুক্তি। রাজধানীর সদরঘাট এলাকা, ছোট ছোট দোকানের পসরা থেকে শুরু করে বড় বড় দোকান, সবখানেই মানুষের ভিড়। কিসের স্বাস্থ্যবিধি আর কিসের ভাইরাস, কিছুই কাজ করছে না মানুষের মনে। পরিবারের সবাই, এমনকি ছোট্ট বাচ্চাটিকেও কেনাকাটায় আনতে ভুলছেন না কেউ। মানে জীবন বড় না বাচ্চার কাপড় বড়? না, জীবনই বড়। তাহলে এখন কি করার, কারণ বাচ্চার মনটাও তো নষ্ট হয়ে যায়। 5 জনে পরবো না, এটা তো খারাপ লাগে। একবার প্রয়োজন, এই জন্য বের হয়েছি। এ তো গেল নিম্ন আয়ের মানুষের জায়গা। বড় বড় ব্র্যান্ড শপগুলোতেও হতাশার চিত্র। কোথাও প্রবেশের আগে জীবাণুনাশক হাতে ছেটানো হচ্ছে, কিন্তু পায়ে বা শরীরের ভাইরাস যাবে কোথায়? আর ব্র্যান্ড শপগুলোর ভেতরে দূরত্ব মানা দূরে থাক, পছন্দের কাপড় নিয়ে কাড়াকাড়িও চলছে। কেউ কেউ ট্রায়াল দিয়ে কাপড় পরে রেখেও দিচ্ছেন। যতটুকু মেনটেন করার নিজ দায়িত্বে মেনটেন করতে হচ্ছে। আমরা যারা কনসিয়াস আমরা ঠিকই মেনটেন করছি, বাট আশেপাশে মানুষগুলো যারা মেনটেন করছে না, এটা একটা রিস্ক ফ্যাক্টর। এক ঈদে না কিনলে কি হয়, অথবা জীবন আগে না কেনাকাটা? এমন প্রশ্ন ছিল সব ধরনের ক্রেতার কাছে। উত্তরে অজুহাতের অভাব নেই দুর্যোগেও উৎসব মুখরদের। এই শপিং কি না করলে হইতো না? হ্যাঁ হয়তো, তারপরেও বের হয়েছেন যে? এই তো একটু বের হইলাম, মন তো মানে না। আসলে বড়রা তো বুঝতে পারতেছে ভাইরাসের কারণে কিছু করতেছে, বাট ছোটদের তো বোঝানো যাচ্ছে না। ইমার্জেন্সি না হলে তাহলে এমনি এই সময় ঈদের সময় বের হয়েছেন কেন? এমনিতে আসলাম, অনেক কিছু শপিং করলেন তো। তার মানে করোনা নিয়ে সামনে আরও বিপদ আছে বাংলাদেশের। এখন যেমন হু হু করে আক্রান্ত বা মৃত বাড়ছে, এভাবে কেনাকাটার পরিণাম কি হয় তা নিশ্চয়ই সময় বলে দেবে। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। পুলিশকে ফাঁকি দিয়ে ঈদে বিভিন্ন জায়গায় গেলেও করোনার সংক্রমণ ও মৃত্যুকে ফাঁকি দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, করোনার সংক্রমণ ও মৃত্যু যেন নতুন ট্র্যাজেডি বয়ে না নিয়ে আসে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। দুপুরে বাসভবনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় উপদ্রুত এলাকার মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। করোনা পরবর্তী অর্থনৈতিক বাস্তবতায় প্রধানমন্ত্রীর নানামুখী পদক্ষেপ প্রশংসার দাবিদার বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের। যারা পুলিশকে ফাঁকি দিয়ে স্থানান্তর হচ্ছেন নানান কৌশলে, তাদের মনে রাখা উচিত পুলিশকে ফাঁকি দিলেও করোনার সংক্রমণ ও মৃত্যুকে ফাঁকি দেওয়ার সুযোগ নেই। তাই বলবো, সংক্রমণ ও মৃত্যু যেন নতুন ট্র্যাজেডি বয়ে নিয়ে না আসে, তা মাথায় রেখে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপন করতে হবে আমাদের সকলের। নরসিংদীতে করোনা আতঙ্কে চিকিৎসা সেবা পাচ্ছেন না রোগীরা। সদর হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে উঠছে এমন অভিযোগ। চিকিৎসকদের অনুপস্থিতি এবং দায়িত্ব পালনে গড়িমসির জন্য দীর্ঘ অপেক্ষার পরেও সেবা না পেয়ে বাড়ি ফিরছেন রোগীরা। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, তারপরও মিলছে না সেবা। অভিযোগ, করোনা সংক্রমণের ভয়ে চিকিৎসা দিতে নারাজ নরসিংদী সদর হাসপাতালের চিকিৎসক এবং নার্সরা। জেলা হাসপাতালকে করোনা আক্রান্তদের জন্য নির্ধারণের পর অন্য রোগীদের সেবা নিতে সদর হাসপাতালে যাওয়ার নির্দেশনা দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে 2 চিকিৎসক করোনা আক্রান্ত হলে বেশ কিছুদিন বন্ধ থাকে সদর হাসপাতাল। সম্প্রতি চালু হলেও 18 চিকিৎসকের মধ্যে সেবা দিচ্ছেন মাত্র 3 জন। গাইনিকে দেখাইতে তো আসলাম, তো এখনো দেখতেছি যে আসে নাই। জানি না যে ডাক্তার আসবে কি না। ডাক্তাররা রোগী দেখে না, অনেক দূরত্বে মুখে যা শোনে এটাই ওষুধ দিয়ে দেয়। যদিও রোগীদের যথাযথভাবেই সেবা দেওয়া হচ্ছে বলে দাবি চিকিৎসকদের। তাদেরকে দূর থেকে দেখলে সমস্যা নেই, তাদের বিশেষভাবে দেখতেছি। পেশেন্ট ইমার্জেন্সি হলে অবশ্যই তাদের কাছে দিয়ে আমাদের। এটা মোটেও সত্য নয়। কারণ হলো, দেখেন, যখন ওইটা কোভিড ডেডিকেটেড হসপিটাল আরেকটা 100 বেড ঘোষণা করলো, তখন টোটাল রোগীর এখানে লোক কাছাকাছি দাঁড়িয়ে রোগী দেখা, এই দূরত্বটা তো আমরা মেনটেন করেছি। কোনো চিকিৎসক দায়িত্ব পালন না করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বললেন সিভিল সার্জন।
কেউ যদি রোজ অনুযায়ী ডিউটি পালন না করে, মানে তাকে যে ডাক্তারকে যে দায়িত্ব দেওয়া হয় সেই দায়িত্ব যদি পালন না করে, অবশ্যই আমরা তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেব এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দেব যে তারা ডিউটি পালন করতেছেন না। শহরের প্রায় 7.5 লাখ মানুষের চিকিৎসার ভরসাস্থল এখন এই সদর হাসপাতাল। জোহরা সেতু, যমুনা নিউজ। সীমিত আকারে হলো দ্রুত আন্তর্জাতিক ফ্লাইট চালুর পক্ষে পররাষ্ট্রমন্ত্রী, তবে বাণিজ্যিকভাবে লাভজনক হবে না, তাই আপাতত তা করতে রাজি নয় বিমান বাংলাদেশ। মন্ত্রণালয় বলছে, আন্তর্জাতিক এভিয়েশন সংস্থার নির্দেশনা মতো বিমানবন্দরগুলোতে বাড়তি সতর্কতা ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকার চাইলেই যে কোনো সময়ই ফ্লাইট চালু সম্ভব বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। করোনার ভয়াবহ প্রকোপে স্থবির পুরো বিশ্ব, বন্ধ আন্তর্জাতিক বিমান যোগাযোগ। তারপরেও চলছে কিছু চার্টার্ড ফ্লাইট। সংক্রমণের মাত্রা কিছুটা কমায় স্বাভাবিক হতে শুরু করেছে ইউরোপের দেশগুলো। সংক্রমণ শুরুর আগেই দেশে এসে আটকা পড়েছেন অনেক প্রবাসী। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তাদের অনেকের জরুরি কাজও আছে যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোতে। অবশ্য এরই মধ্যে অনেকেই ফিরেছেন চার্টার্ড ফ্লাইটে যুক্তরাজ্যে। গেল সপ্তাহে কিছু রুটে ফ্লাইট চালুর প্রস্তাবও করেছিলেন পররাষ্ট্রমন্ত্রী। আমাদের একটা প্রস্তাব ছিল, আমরা বলেছিলাম এই 16 তারিখ ওরা বলছিলেন খুলবেন, আমরা বলছিলাম 2টা লাইন, একটা আমরা এখান থেকে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের জন্য, আর একটা আমরা ইস্টার্ন যেতে। কয়েকশো লোক আমেরিকায় যেতে চান, তাদের ইমিগ্রেশন হয়েছে, তারা ওই দেশে গিয়ে নাগরিক হবেন, গ্রিন কার্ড পাবেন, কিন্তু তারা যেতে পারতেছেন না। তো এইটা আলোচনা করে দেখা যেতে পারে। বিমান বলছে, ঢাকা লন্ডন ফ্লাইটে এখন যাত্রী মিলবে না। আবার সিঙ্গাপুরে গেলে কোয়ারেন্টিন বাধ্যতামূলক। আর থাইল্যান্ড সহ বহু দেশে আছে নানা কড়াকড়ি। তাই ব্যবসায়িক কারণেই এখন ফ্লাইট চালুর বিপক্ষে সংস্থাটি। আমাদের ফ্লাইট চালু করতে কোনো সমস্যা নেই, কিন্তু একটা বিষয় যে আমার ফ্লাইট চালু করলে সেটা কমার্শিয়ালি আমাকে ভায়াবল হইতে হবে। ঋণ নিয়েছি ওয়ার্কিং ক্যাপিটাল হিসাবে, প্রণোদনা প্যাকেজের আওতায়। আমি যদি এখন আমি ভর্তুকি দিয়ে ফ্লাইট চালাই, তাহলে এই টাকাটা ফেরত দিব কিভাবে? তবে ঢাকা গুয়াংজু ফ্লাইট চালুর কথা বলছে বিমান। প্রতিমন্ত্রী বলছেন, যে কোনো সময় ফ্লাইট চালুর প্রস্তুতি আছে তাদের। পাশাপাশি বিমানবন্দর ও ফ্লাইট ব্যবস্থাপনা সময় উপযোগী করার কাজও চলছে বলে জানান তিনি। ডিসইনফেকশনের মেশিন সহ অন্যান্য মেশিনাদি তারা ক্রয় করে এবং এয়ারপোর্টের ভিতরে যাত্রীদের সামাজিক দূরত্ব মেনটেন করার ক্ষেত্রে যেসব বিধি ব্যবস্থা গ্রহণ করা দরকার, সেই বিধি ব্যবস্থাগুলো যাতে দ্রুত গ্রহণ করেন, সেই লক্ষ্যে আমরা প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি। দেশে করোনা সংক্রমণের 3 সপ্তাহ পরেও 29 মার্চ পর্যন্ত লন্ডনের সাথে ফ্লাইট চালু রেখেছিল বাংলাদেশ বিমান। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। আপনারা দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। সময় হলো আরেকটা বিরতির, ফিরছি একটু পরে। স্বাগত আরেকবার। আপনারা দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। যখন রক্তের সম্পর্কের মানুষ দূরে সরে যান, তখন আত্মার আত্মীয় হয়ে আবির্ভাব হচ্ছেন কিছু মানুষ। করোনার এই দুর্যোগে কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা দিনরাত পরিশ্রম করছেন মৃতদের দাফন ও সৎকারে। মানুষের বাড়ি থেকে শুরু করে হাসপাতাল, কবরস্থানে জীবনের ঝুঁকি নিয়ে হাসি মুখে কাজ করছেন সারা দেশে অন্তত 200 জন স্বেচ্ছাসেবক। মনিরুল ইসলামের প্রতিবেদন। এমন মৃত্যুর ভুক্তভোগী না হলে ঘূর্ণাক্ষরেও বোঝা যাবে না করোনা ভাইরাসের নিষ্ঠুরতা। যে সময়টাতে সবাই এগিয়ে আসার কথা, তখন মৃত্যুর খবর শুনেই আলাদা আলাদা হয়ে যাচ্ছে গোটা দুনিয়া, এমনকি রক্তের আত্মীয়রা। কিন্তু নিষ্ঠুর পৃথিবীর উল্টো পিঠ তো অনন্য মায়ায় ভরা। সবাই যখন দূরে চলে যাবে, কেউ না কেউ তো পাশে দাঁড়াবে। সেই কাজটি করছেন কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা। ফোন পেলেই তারা ছুটে যান মৃতদের বাড়ি কিংবা হাসপাতাল, তারপর নিকট আত্মীয়ের কাজগুলো সারেন নিবিড় মায়ায়। গোসল, কাফনের কাপড় পরানো, জানাজা পড়ে দাফন সবই করছেন তারা। সনাতন ধর্মাবলম্বীদেরও যথাযথ নিয়ম মেনে করা হচ্ছে সৎকার। যখন ডাকা হয় এই ব্যক্তির সাথে কে আছে, এই মৃতের সাথে কে আছে, কাউকে পাচ্ছি না, তখন তো ফিলিংসটা অন্যরকম আসে। যখন লাশটা নিয়ে যায়, চোখের পানি ধরে রাখতে পারি না। একজনের পাশে যখন পরিজন কেউ নাই, তার পাশে আমরা পরিজন হিসেবে থাকতে পারতেছি, আত্মার আত্মীয় হিসেবে থাকতে পারতেছি। এগুলা করতে অনেক কষ্ট হয়। এটা যেটা ড্রেসটা আমরা পরে আছি, এই ড্রেসটা পরার পর থেকে মনে করেন যে আমাদের ভিতর থেকে
শুরু হয়ে যায়, ঘাম বাইর হয়, অনেক কষ্ট হয়, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, অনেক জায়গায় লিফট থাকে না, দেখা গেছে 5তলা 7তলা থেকে আমরা হাতে করে লাশ নামাই। রাজধানীর সেগুনবাগিচায় সংগঠনটির কোভিড-19 দাফন কর্মসূচির ক্যাম্প অফিসে সার্বক্ষণিক অবস্থান করছেন স্বেচ্ছাসেবকরা। শুধু ঢাকা নয়, সারা দেশে তাদের আছে প্রশিক্ষিত একটি দল। এদের কেউ বা ছাত্র, কেউ চাকরিজীবী বা কেউ ব্যবসায়ী। পাশাপাশি মানসম্মত পিপিই, লাশের ব্যাগ, জীবাণুনাশক সহ অন্যান্য সব খরচ বহন করে ফাউন্ডেশন। ঢাকাতে আমরা মোট 18টি আমাদের কেন্দ্র রয়েছে। সেই 18টি কেন্দ্র থেকে আমরা সারা দেশের এই কার্যক্রম পরিচালনা করছি। আমরা এখানে মোট 102 জন স্বেচ্ছাসেবককে আমরা ট্রেনিং দিয়েছি। এর মধ্যে 50 জন সার্বক্ষণিক থাকছি, আর বাকিরা যখন জরুরি প্রয়োজন হলে তাদেরকে বললে তারা ছুটে আসেন। এদেশে একদিকে যেমন বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত মৃতের সংখ্যা, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে মানুষের অসচেতনতা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন স্বেচ্ছাসেবকরা। তাদের প্রার্থনা, এমন নিষ্ঠুর মৃত্যু যেন আর কারো না হয়। আমরা চাই না বাংলাদেশে এই করোনার মাধ্যমে অনেক মানুষ মারা যাক। তো এজন্য স্বাস্থ্যবিধি মেনে চলাটা খুব প্রয়োজন। করোনা দুর্যোগে এ এক কঠিন সময় যখন মানুষ মানুষকে ভয় পায়, আর এ এক অন্য সময় যখন মানুষ মানুষের বন্ধু হয়। এই বন্ধু হতে হাতে গোনা কয়েকটি সংগঠন এখন করোনা দুর্যোগে সামনে থেকে লড়ছেন, এবং বিশেষ করে যারা মারা যাচ্ছেন তাদের দাফন কাফনের ব্যবস্থা করছেন তারা। তাদের এই ত্যাগ বা তাদের এই অবদান নিশ্চয়ই অনেক দিন বা যুগ যুগান্তর স্মরণ করবে বাংলাদেশ। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে 5,000-এর বেশি পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে বেসরকারি ইউএস বাংলা। কাঞ্চন পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও পার্শ্ববর্তী গ্রামগুলোর গরিব, অসচ্ছল ও করোনার প্রাদুর্ভাবে কর্মহীন পরিবারগুলোকে এসব সামগ্রী দেওয়া হয়। কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম ও বিভিন্ন ওয়ার্ড কমিশনারদের সাথে নিয়ে গ্রিন ইউনিভার্সিটি ও ইউএস বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা দিনব্যাপী এসব উপহার সামগ্রী বিতরণ করেন। রাজধানী মোহাম্মদপুরের জহুরি মহল্লার এসএসসি 91 ব্যাচ ও আমরা শৈশবের বন্ধু সংগঠনের যৌথ উদ্যোগে অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। তাদের এই কাজে সার্বিক সহযোগিতা করেছে স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের নেতারা। বিভিন্ন খাদ্য সামগ্রীর পাশাপাশি ঈদের জন্য উপহার দেয়া হয় অসহায়দের মাঝে। যৌথ উদ্যোগে ভবিষ্যতেও এই ধরনের কর্মসূচি অব্যাহত রাখবে বলে জানিয়েছেন আয়োজকরা। লকডাউনে সংকটে পড়ে প্রবাসীদের সহায়তায় যুক্তরাষ্ট্রে এগিয়ে এসেছেন বাংলাদেশি 2 জন শিক্ষার্থী। ব্রুকলিন কলেজের শিক্ষার্থী সাজেদুল ইসলাম ও কিংস বোরো কলেজের শিক্ষার্থী মেহরাজ বাপ্পি প্রবাসীদের বাড়ি বাড়ি গিয়ে খাবার ও জরুরি পণ্য সরবরাহ করেন। তারা জানান, লকডাউনের কাজ হারিয়ে অর্থনৈতিক সংকটে পড়েছে অনেক বাংলাদেশি। অনেকের পরিবারই দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। ফেসবুক গ্রুপের মধ্যে জানতে পারছি যে অনেক আনডকুমেন্টেড বাংলাদেশি ফ্যামিলি আর্থিক এবং খাদ্য সংকটে খুব মানবিক জীবনযাপন করতেছে, যার কারণে বিবেকের কারণে আমরা ঘরে বসে থাকতে পারিনি। জীবনের ঝুঁকি নিয়ে আমরা চেষ্টা করেছি। দর্শক, স্পেনের করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিচ্ছেন স্পেন প্রবাসী উন্নয়ন কর্মী নাসিরুল ওহাব। জনাব ওহাব, আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে। আপনার কাছে শুরুতেই জানতে চাই, দীর্ঘ সময় ধরে লকডাউন এবং কড়াকড়ি পরিস্থিতিতে স্পেনে বাংলাদেশি যে সকল অভিবাসী অবস্থান করছেন, তারা ঠিক কোন পরিস্থিতিতে আছেন? ধন্যবাদ আপনাকে। আসলে আপনারা জানেন, স্পেনে করোনা পরিস্থিতি শুরু হয়েছে 14 মার্চ 2020 থেকে। সে থেকে এখানে করোনা পরিস্থিতি মাঝখানে আমরা প্রায় অনেক ভয়াবহ পরিস্থিতি ছিলাম, কিন্তু এখন বর্তমানে স্পেনের করোনা পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে চলে এসেছে। এখন বর্তমানে স্পেনে আমরা আছি প্রায় 2,34,824 জন পজিটিভ রোগী হয়েছে, তার মধ্যে 28,628 জন মারা গিয়েছেন, এবং এর মধ্যে একটা ভালো যেটা খবর 1,75,76 জন মানুষ এখানে সুস্থ হয়ে ঘরে ফিরেছে। তো এটা আসলে যে বাংলাদেশিদের ক্ষেত্রে যদি বলি, আমি বাংলাদেশিরা আসলে এখানে যদি আফেক্টেড হিসেবে যে বাংলাদেশে এখানে খুব বেশি মানুষ এফেক্টেড হয়নি। মোটামুটি প্রায় আমরা গত 2 সপ্তাহ আগে যে তথ্যটা দেখেছিলাম, সেখানে প্রায় 77 থেকে 80 জনের মতো ছিল যে বাংলাদেশি, কিন্তু অনেকেই তারা আবার সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। তো এফেক্টেড যেটা বলি আমি, যদি কিভাবে তারা আক্রান্ত হলো অথবা তাদের এই বৈশ্বিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তাদের বাংলাদেশের ক্ষেত্রে কিভাবে এটা এফেক্ট করছে, সেটা যদি আমরা বলি, আজকে আপনারা জানেন স্পেনের একটা রাজনৈতিক দল ভক্স এখানে একটা বিক্ষোভ মিছিল করেছে গভর্নমেন্টের বিরুদ্ধে। গভর্নমেন্টের তারা পদত্যাগ দাবি করেছে। তারা বলতেছে
যে এখানে 40,000 মানুষ মারা গিয়েছেন, প্রায় 8 মিলিয়ন মানুষ চাকরি হারিয়েছেন এবং 1 লাখ কোম্পানি এখানে বন্ধ হয়ে যাচ্ছেন। তো এরা কি যাচ্ছেন, এই যে এত সংখ্যার মধ্যে এখানে অবশ্যই আমাদের বাংলাদেশিরাও আছেন। আপনারা জানেন এখানে বাংলাদেশিরা প্রথম 3টা ব্যবসার উপর মূল নির্ভরশীল আছেন। এর মধ্যে একটা রেস্টুরেন্ট ব্যবসা, আর একটা হচ্ছে আপনার ফল ফ্রুটসের ব্যবসা, আর একটা হচ্ছে আপনার বাংলাদেশিরা ইনফরমেটিভ সাইটটাতে, এই 3টে সাইটে বাংলাদেশের ব্যবসা আছেন। এই যতদিন থেকে আমরা লকডাউনে আছি, এই লকডাউনে এখন পর্যন্ত আমাদের এখানে কোনো রেস্টুরেন্ট সেক্টর হতেই পারে নাই, তারা টোটালি বন্ধ ছিল। এবং যেটা আপনার যেটা বেসিক নিড, যেটা খাবার এসেনশিয়াল প্রোডাক্ট, যেটা ফ্রুটসকে বলি, তারা হয়তো বা খোলা ছিল, বাট তাদের ব্যবসা বাণিজ্য অনেক কমে গিয়েছে। কারণ হচ্ছে মানুষ ঘর থেকে বাইরে বের হতে পারতো না, তারা ঘর থেকে বাইরে বেরোতে পারতো না। নাসিরুল ওয়াহাব, অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য। নিশ্চয়ই আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হয়ে স্পেনের আরও পরিস্থিতির খবরাখবর জেনে নেব। সংযুক্ত আরব আমিরাতে ঘরবন্দি প্রবাসীদের সহায়তায় এগিয়ে এসেছে বাংলাদেশি প্রতিষ্ঠান ক্লিক টু ফুড। এই অনলাইন সার্ভিসের মাধ্যমে নামমাত্র চার্জের বিনিময়ে বাড়ি বাড়ি খাবার সরবরাহ করার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এর পরিচালক আব্দুল হান্নান জানিয়েছেন, এই সংকটকালে খাবার ও ওষুধের মতো জরুরি সেবার দোকান খোলা থাকলেও সেখানে যাওয়া সম্ভব হয় না বেশিরভাগ বাংলাদেশির পক্ষে। সেই সংকট লাঘবে প্রবাসীরা এখন সহজেই অনলাইনে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন। দর্শক, আপনারা দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। সময় হলো আরেকটা বিরতির, ফিরছি একটু পরে। দর্শক স্বাগত আরেকবার, আপনারা দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। করোনা ভাইরাস শনাক্তে নতুন এক ধরনের কিট তৈরি করেছে আর্জেন্টিনার গবেষকরা। নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই কিটের মাধ্যমে খুব দ্রুত পাওয়া যাবে নমুনা পরীক্ষার ফল। কাঁচামাল সহজলভ্য বলে খরচও হবে বেশ অল্প। বিশ্বজুড়ে করোনা পরীক্ষায় ব্যবহার হচ্ছে পিসিআর পদ্ধতি, যদিও এটা কিছুটা সময় সাপেক্ষ। দ্রুত ফল পেতে আর্জেন্টাইন গবেষকরা আবিষ্কার করেছেন নিউকিট কোভিড-19। সহজ কাঁচামালে এতে মাত্র $8 খরচ পড়বে বলে দাবি তাদের। গবেষকরা জানান, নমুনার সাথে এক ধরনের লিকুইড সলিউশন মিশিয়ে পাওয়া যায় ফল। রং পরিবর্তনে জানা যায় ভাইরাসের উপস্থিতি সম্পর্কে। নমুনার সঙ্গে এক ধরনের রাসায়নিক মিশ্রিত করা হয় একটি সিঙ্গেল টিউবে, অনেকটা পিসিআর এর মতোই। তবে পার্থক্য হলো এখানে একটি নির্দিষ্ট তাপমাত্রায় ব্যবস্থা করা হয়। 1 ঘন্টার মধ্যেই নমুনার রঙে পরিবর্তন আসে। বেগুনি রঙের অর্থ হলো পরীক্ষার ফল নেগেটিভ, আর মিশ্রণের রং নীল হলে বুঝতে হবে করোনা আক্রান্ত। সহজলভ্য, সাশ্রয়ী ও দ্রুত ফল লাভের সুযোগ থাকায় গণপরীক্ষার ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী হবে পদ্ধতিটি, দাবি উদ্ভাবনকারী গবেষক দলের। এটা খুব সহজ একটি প্রক্রিয়া আর খুব সাশ্রয়ী। সহজলভ্যতার কারণে গণপরীক্ষার ক্ষেত্রে উপকারী হবে এই টেস্ট। নিউকিট উদ্ভাবন মহামারী মোকাবেলায় দেশের অন্যতম বড় পদক্ষেপ বলছেন প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ। বিদেশেও কিট রফতানির আগ্রহ তার। অগ্রাধিকারের ভিত্তিতে সব প্রদেশেই এই পদ্ধতিতে পরীক্ষা চালু হবে। প্রতিবেশী সহ অন্যান্য দেশেও এই কিট সরবরাহ করতে চাই। বেশ কিছু দূতাবাসের সাথে আলোচনাও হয়েছে। নিউকিটের মাধ্যমে 10 দিনের মধ্যে 10,000 নমুনা পরীক্ষার পরিকল্পনা আর্জেন্টাইন স্বাস্থ্য বিভাগের। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। বেলজিয়ামের হাসপাতালগুলোতে বহিরাগতদের প্রবেশ নিষেধ হওয়ায় কঠিন বন্দি জীবন পার করছেন রোগীরা। দীর্ঘদিন প্রিয়জনের সান্নিধ্য না পেয়ে রোগীদের মাঝে তৈরি হচ্ছে হতাশা। এই অবস্থায় ক্রেনের সহায়তায় স্বজনদের সাথে দেখা করানোর ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে দেশটির একটি নির্মাণ শিল্প প্রতিষ্ঠান। করোনা ভাইরাসের পর থেকেই হাসপাতালে নিঃসঙ্গ দিন কাটছে রোগীদের। সংক্রমণের ভয়ে স্বজনদের প্রবেশাধিকারে কড়াকড়ি আরোপ করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এ অবস্থায় রোগীদের মুখে হাসি ফোটাতে বেলজিয়ান প্রতিষ্ঠান গ্রুপ এফ এর ভিন্নধর্মী উদ্যোগ। ট্রেনের মাধ্যমে রোগী ও তার স্বজনদের কিছু সময়ের জন্য কাছাকাছি আনার উদ্যোগ নিয়েছে তারা। একদিন সকালে দেখলাম নার্সিং হোমের সামনে দাঁড়িয়ে এক ভদ্রলোক চিৎকার করে মায়ের সাথে কথা বলছেন। তার মা ছিলেন 3য় তলায়। তখনই মাথায় এলো এই আইডিয়া, ট্রেনগুলো ডিপোতে ফেলে না রেখে এর সদ্ব্যবহার করছি, কিন্তু মানুষকে আনন্দ দেওয়ার চেষ্টা করছি। বহুদিন পর প্রিয় মুখের দেখা পেয়ে আবেগ আর উচ্ছ্বাস স্বজনদের মাঝে। এভাবেই প্রিয়জনের স্বাস্থ্যের খবর নিচ্ছেন স্বজনরা।
বোনের সাথে কতদিন পর দেখা হয়েছে, অসাধারণ অনুভূতি, উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা। সামাজিক দূরত্ব বজায় রেখে পরিবারের সদস্যদের সাথে দেখা করার দারুণ একটি সুযোগ। শিডিউল মেলাতে একটু ঝামেলা আছে, তবে রোগীদের আনন্দ দেখে খুব ভালো লাগছে। মহামারীর প্রকোপে বন্ধ ব্যবসা বাণিজ্য, প্রতিষ্ঠানের লোকসান প্রায় ৭৫%। এরপরও কেবল মানবতার ডাকে বেলজিয়ামের বিভিন্ন শহরে ক্রেন সরবরাহ করছে গ্রুপ এফ। ডরথি তাসরিন, যমুনা নিউজ। করোনা মহামারীর মধ্যে ধর্মীয় সম্প্রীতির অনন্য নজির তৈরি হলো জার্মানিতে। ছোট মসজিদে শারীরিক দূরত্ব রেখে জামাতের সুযোগ না থাকায় এগিয়ে এসেছে প্রতিবেশী গির্জা। মুসলিম জনগোষ্ঠীর জন্য খুলে দেওয়া হয়েছে গির্জার দরজা। জুমায় খুতবার এ দৃশ্য মুসলিমদের কাছে খুবই স্বাভাবিক, তবে জার্মানির বার্লিনে এ জুমা একেবারেই ব্যতিক্রম। মসজিদের মিম্বার নয়, খুতবা হচ্ছে গির্জার ডায়াসে, নামাজও হয়েছে গির্জার ভেতরে। ধর্মীয় সম্প্রীতির অভূতপূর্ব এমন দৃশ্যের কারণ করোনা পরিস্থিতি। শারীরিক দূরত্বের বিধিনিষেধে স্থানীয় ছোট মসজিদে জায়গা হচ্ছে না সব মুসল্লির, তাই জুমার জন্য নিজেদের উপাসনালয় ছেড়ে দিয়েছে গির্জা কর্তৃপক্ষ, যেখানে দূরত্ব রক্ষা করেই শুক্রবার নামাজ আদায়ের সুযোগ পেয়েছেন অনেকে। এখানে যা হয়েছে তা সকলের জন্যই আশীর্বাদ। কমিউনিটি হিসেবে করোনাকালীন সময়ে ভালো কিছু করার চিন্তা থেকে এমন সিদ্ধান্ত নেই আমরা, যা সব পরিচয় ভুলিয়ে আমাদের আরো কাছে এনেছে। গির্জায় জামাত হলেও যতটা সম্ভব ধর্মীয় আবহাওয়া বজায় রাখার চেষ্টা করেন মুসল্লিরা। শুরুতে অস্বস্তিতেও পড়েন অনেকে, তবে এক ধর্মের প্রার্থনার জন্য আরেক ধর্মের উদারতাকেই বড় করে দেখছেন সবাই। গির্জায় ঢুকেই সঙ্গীত যন্ত্র আর ছবি টানানো দেখে একটু অন্যরকমই লাগছিল। মসজিদে তো এসব থাকে না, তবে ছোটখাটো এসব বিষয় বাদ দিলে এই ঘর তো সৃষ্টিকর্তারই তৈরি। তাই ইমাম যখন খুতবা শুরু করলেন, আশপাশের সবকিছুই ভুলে গেছি। স্থানীয় ইমাম সাদরেই গ্রহণ করেন গির্জায় নামাজ আদায়ের আমন্ত্রণ। তার মতে পবিত্র রমজানে জামাতে জুমা পড়তে পারাই বড় বিষয়। সম্প্রীতির অনন্য উদাহরণ এটি। করোনা মহামারীর ভয়াবহ এ সংকট মানুষের ব্যবধান ঘুচিয়ে দিয়েছে। নামাজের পুরো সময়ে মনে হয়েছে আমি আল্লাহর ঘরেই ছিলাম। লম্বা লকডাউন শেষে এ মাসে ধর্মীয় উপাসনালয় খুলে দেওয়া হয়েছে জার্মানিতে, কিন্তু মসজিদে জামাতের জন্য দূরত্ব বজায় রাখার নির্দেশনায় স্থান সংকুলান নিয়ে বিপাকে পড়ে বার্লিনের মুসলিম জনগোষ্ঠী। মুজরেবিন তারেক, যমুনা নিউজ। মাসের ৩ সতীর্থকে নিয়ে শেষ ডিজিটাল আড্ডায় মাতলেন তামিম ইকবাল। সেখানে করোনাকালীন নিজেদের নানা উদ্যোগের কথা উঠে এলো মাশরাফি, মুশফিক আর মাহমুদুল্লাহর কথাই। নির্ধারিত সময়ের ৮ মিনিট দেরিতে শুরু হয় তামিম ইকবালের শেষ ডিজিটাল আড্ডা। সেখানে দেরির কারণ হিসেবে শুরুতেই হাসি ঠাট্টায় মেতে ওঠেন সাকিব-হীন ফ্যাবুলাস 5 এর বাকি চার। বাসে তো সারাটা জীবন লেট করলেন, এইখানেও লেট কেন? টেপিং এ লেট হয়ে গেছে আজকে। টেপিং এই বান্টুদা, বলেন। কথা হচ্ছে যে আমার লেট হলো কোথায়? আমি 12 পর্বের শেষ ডিজিটাল আড্ডার মধ্যে এটিতেই সবচেয়ে সাবলীল যেন উপস্থাপক তামিম। এ যেন আরেকটি আন্তর্জাতিক ম্যাচ, কারণ কুশীলবরা যে নিজের অধিকাংশ ম্যাচের পার্শ্ব চরিত্র, আর তাই হাসি ঠাট্টা উত্তেজনা কোনো কিছুরই কমতি নেই। তোর দাড়ি তো ট্রায়াঙ্গুলার সাইজে হইছে রে ভাই। রাইদকে এখন আদর করতে গেলে রাইদ বলে, বাবা তোমার দাড়িটা তো অনেক বড় হয়ে গেছে, একটু। উঠে আসে করোনায় মাশরাফির ব্রেসলেট নিলামে বিক্রি করা, মুশফিকের ব্যাট নিলামে বিক্রি করা, আর সেই অর্থ দিয়ে করণীয় প্রসঙ্গ। যেটা প্ল্যান করেছি 25 লাখ মতো নড়াইলে এবং 15 লাখ অল অ্যারাউন্ড যাদেরকে দেওয়া যায়। ৫-৬টা জায়গায় দিয়েছি, তুই জানিস যে নারায়ণগঞ্জ ওখানে অপু ভাই, যেটা তুইও দিয়েছিস ওখানে দিয়েছি। তবে এখানেও ব্যতিক্রম সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ। রিয়াদ ভাই, আপনার একটা ডাক নাম আছে, সবাই জানে সাইলেন্ট কিলার। আপনি আবার এই ক্ষেত্রেও খুব সাইলেন্ট। আমার সাধ্যমতো কিছুটা হলেও চেষ্টা করেছি, বাকি আল্লাহর ইচ্ছা, আল্লাহ জানে। তো আমি সিরিয়াস আলোচনায় উঠে আসে 2011 বিশ্বকাপে মাশরাফির দল থেকে বাদ পড়া সেই কান্না। তবে এর পেছনে বড় এক প্রাপ্তির কথাও বলেন দেশের সর্বকালের সেরা এই পেসার। যদি 2000 ওয়ার্ল্ড কাপ আমি খেলতাম, তো লাস্ট ম্যাচ সাউথ আফ্রিকার সাথে যেদিন ছিল, ওই দিন আমার ওয়াইফকে ক্লিনিক্যালি ডেড বলা হয়েছিল। তো
তো এখন ওইটাও মনে হয় যদি আমি বাসায় না থাকতাম, ওই দিন আমি ম্যাচে থাকতাম, হয়তো আমার বউকে আমি হসপিটালে নিতে পারতাম না। জাতীয় দলের মেসেজম্যান সোহেলের কেটলির চা প্রসঙ্গে প্রাণবন্ত হয়ে ওঠে আড্ডা। বললাম যে মনে আছে সোহেল ভাই আমাদের একটা স্পেশাল কেটলিতে চা খাওয়াইছিল আয়ারল্যান্ডে। ওইখানে তো টয়লেট করার পরে ওই যে পুষার নাই, রাইট? হ্যাঁ, তো সবাই তো বোতল ইউজ করে। উনি কি করে, উনি এই কেটলির ভেতরে পানি ভরে ওইটা ইউজ করে। ওনার টয়লেটে ঢুকে দেখি কেটলি। আমি বললাম যে কি বাবা কেটলি এই জায়গায় কেন? আমার তো মাথা মানে গরম হয়ে গেছে। আমি বললাম যে সোহেল ভাই কেটলি এই জায়গায় কেন? নান্নু ভাই বললাম, নান্নু ভাই আপনি কি সোহেল ভাইয়ের হাতে চা খান? হ্যাঁ হ্যাঁ খাই, কিন্তু আমার ঘরের কেটলিতে চা বানায়। কথার পিঠে কথা, আর সেসব কথামালায় উঠে আসে করোনা পরবর্তী দেশ ও বিশ্ব ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে। বাংলাদেশের ক্রিকেটকে অনন্য উচ্চতায় নেয়ার আকাঙ্ক্ষাও জানান তারা। তো ভাই এই কাজটা কি করে ভাই? আন্তর্জাতিক ক্রিকেটে মুশফিকের 15 বছর পূরণ হতে চলেছে সামনে, আর এজন্য তাকে অভিনন্দনও জানান বাকিরা। সময় দেখছি এটা 15 বছর ধরে এমন করে যাচ্ছেন, কাহিনীটা কি? মনজুর মোর্শেদ, যমুনা স্পোর্টস। সত্যি প্রাণবন্ত আলোচনা। করোনা মহামারী পরিস্থিতির মধ্যে ইংল্যান্ডে ফিরছে ক্রিকেট। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে 18 জন বোলারকে নিয়ে আপাতত ক্যাম্প শুরু করলো ইসিবি। আর ব্যাটসম্যান ও উইকেট রক্ষকরা 2 সপ্তাহ পর যোগ দেবেন অনুশীলনে। ক্রিকেট মৌসুম সূচি অনুযায়ী সবকিছু চললে লর্ডস এজবাস্টন ওভালের মতো এই স্টেডিয়ামগুলো ফাঁকা, এই আসনগুলো থাকতো দর্শকে পরিপূর্ণ। উল্টো এই স্টেডিয়ামগুলো এখন ব্যবহার করা হচ্ছে করোনার টেস্টিং বুথ হিসেবে। এই অবস্থা কেবল ইংল্যান্ড নয়, প্রায় সারা বিশ্বেই। তবে ইউরোপে করোনার প্রভাব কিছুটা কমে যাওয়ায় জার্মানিতে ফিরেছে ফুটবল। বুন্দেসলিগার দেখানো পথে হাঁটছে লা লিগা, সিরিয়া, ইপিএল কর্তৃপক্ষ। ফুটবলের সেই দেখানো পথে ক্রিকেট ফেরার প্রস্তুতি নিচ্ছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। অনিশ্চয়তা থাকলেও সামনের উইন্ডিজ ও পাকিস্তান সিরিজকে সামনে রেখে ডাক পেয়েছেন 18 বোলার, যারা সবাই আছেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের চুক্তিতে। 11টি ভেন্যুতে সবাই আলাদাভাবে করবে অনুশীলন। তারই অংশ হিসেবে শুক্রবার এজবাস্টনে অনুশীলন শুরু করেছেন ইংলিশ পেসার ক্রিস ওকস। প্রথম দিন 45 মিনিটের সেশনে অংশ নিয়েছেন বিশ্বকাপ জয়ী এই পেসার। ট্রেন্ট ব্রিজে অনুশীলন করেছেন টেস্টে ইংল্যান্ডের নিয়মিত ক্রিকেটার স্টুয়ার্ট ব্রড। ফিটনেসের পাশাপাশি বোলিং ড্রিলও করেছেন ব্রড। ফিট থাকার জন্যই মূলত অনুশীলন শুরু করেছি। ওয়ার্ম আপ সহ প্রথম ধাপের সব অনুশীলন করছি, সেই সাথে বোলিং ড্রিল। এই পরিস্থিতিতে বলা কঠিন খেলা কবে শুরু হবে, তবে শতভাগ প্রস্তুত থাকাটাই মূল লক্ষ্য। ইংল্যান্ডের বেশিরভাগ স্টেডিয়ামে এখন করোনার টেস্টিং বুথ হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাই তো স্টেডিয়ামের মূল ফটক, ড্রেসিং রুম সহ মূল সুযোগ সুবিধাগুলোই ব্যবহার করতে পারবে না ক্রিকেটাররা। 2 সপ্তাহ পর রুট, মর্গান, বাটলারের মতো ব্যাটসম্যান আর উইকেট রক্ষকরা যোগ দেবেন ক্যাম্পে। মোট 30 জন ক্রিকেটারকে নিয়ে চলবে ট্রেনিং কার্যক্রম। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। এই ছিল আজকে করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।